তারপরে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রিকলিং ফিল্টার, এটাও দেখা হয়েছিল। এইটুকু দেখেই আমরা শেষ করেছিলাম এই চ্যাপ্টার। পরবর্তীতে আজকে আমরা 13 চ্যাপ্টারটা শুরু করব। আমি কি ঠিক বলতেছি, রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ চলতেছে তো। আজকে আমরা অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা শুরু করতে চাই, চ্যাপ্টার 13। এখানে আমরা বেশ কিছু পড়াশোনা করব। তো অ্যাক্টিভেটেড স্লাজটা কি, প্রথমত এটা একটু জানা দরকার আমাদের। তো অ্যাক্টিভেটেড স্লাজ জিনিসটা কি আমাদের ফার্স্ট অফ অল সেটা জানতে হবে, তারপরে এটার প্রপার্টিজ সম্পর্কে আমরা জানার ট্রাই করব। প্রথমে বলা হচ্ছে যে activated sludge is used to indicate the sludge which is obtained by settling of sewage in presence of absence of oxygen, abundant oxygen. Abundant oxygen বলতে কি বোঝায়? Anyone? Abundant oxygen. তো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে এরকম। Yes. পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে এরকম একটা প্লেসে, তাহলে বলা হলো যে the term activated sludge is used to indicate the sludge which is obtained by settling sewage in presence of abundant oxygen. তার মানে অনেক অক্সিজেনের উপস্থিতিতে যে সিওএসটা obtained করে, তৈরি হয়, সেটাকে আমরা বলতেছি activated sludge. The activated sludge is biologically active and it contains a greater number of aerobic bacteria. অ্যারোবিক ব্যাকটেরিয়ার জন্য কি প্রয়োজন হয়? অক্সিজেন প্রয়োজন হয় নাকি হয় না? হ্যাঁ, অ্যারোবিক ব্যাকটেরিয়া স্যার হয়। তার মানে আমরা ওখানে বলেই দিয়েছি আগে যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকতে হবে, এই কারণে অ্যারোবিক ব্যাকটেরিয়ার এখানে কথা বলা হয়েছে। and the other microorganism which have got an unusual property to oxidize the organic matter. তাহলে বলা হচ্ছে কি যে activated sludge is used to indicate, এটা মেইনলি স্লাজটা কি টাইপের সেটা ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়, মানে এটা একটা টার্ম যেটা ইউজ করা হয় স্লাজ কি টাইপ সেটাকে নির্দেশ করার জন্য, এবং সেটা কি থাকে অ্যাবান্ডেন্ট অক্সিজেনের উপস্থিতিতে। অ্যাবান্ডেন্ট অক্সিজেন থাকা মানেই আমরা বুঝতে পারছি যে এখানে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করবে সেটা অবশ্যই অ্যারোবিক ব্যাকটেরিয়া, এবং আদার মাইক্রোঅর্গানিজম হুইচ হ্যাভ গট অ্যান আনইউজুয়াল প্রপার্টি টু অক্সিডাইজ দ্য অর্গানিক ম্যাটার, এবং যেখানে আরো কিছু প্রপার্টিজ থাকবে যেটা অর্গানিক ম্যাটারকে অক্সিডাইজ করার জন্য ইউজ হবে। এরপরে যে প্রপার্টিজ গুলা কি কি আছে, ফার্স্ট প্রপার্টিজ বলা হচ্ছে যে অ্যাক্টিভেটেড স্লাজ কন্টেইনস ফার্টিলাইজিং কনস্টিটিউয়েন্টস। ফার্টিলাইজিং কনস্টিটিউয়েন্ট থাকবে এখানে, মানে আমরা এটাকে সার হিসাবে ইউজ করতে পারবো অ্যাকচুয়ালি। The color of activated sludge indicate the degree of aeration. The color under aerated sludge, well aerated sludge and over aerated sludge are respectively light golden brown and muddy brown. তাহলে লাইট ব্রাউন যদি হয় সেটাকে আমরা বলবো আন্ডার এয়ারেটেড স্লাজ, গোল্ডেন ব্রাউন যদি হয় সেটাকে আমরা বলবো ওয়েল এয়ারেটেড স্লাজ,
আর মার্ডি ব্রাউন যদি হয় সেটাকে আমরা বলবো ওভার এয়ারেটেড স্লাজ। তাহলে 3 রকমের কালারে আমরা 3 রকমের স্লাজ ইন্ডিকেট করতে পারি। তারপরে কি বলছে, দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ অ্যাক্টিভেটেড স্লাজ ইজ ফাউন্ড টু বি রিলেটিভলি হাই and it contains 95 to 97% of water, এবং এখানে বলা হচ্ছে মোটামুটি 95 থেকে 97% ওয়াটার থাকতে পারে। তাহলে আমরা যদি খুব সংক্ষেপে একটু বলি যে প্রপার্টিজ গুলা কি কি হতে পারে। প্রথম প্রপার্টিজ হচ্ছে এটাতে ফার্টিলাইজিং কনস্টিটুয়েন্টস থাকবে, এর কালারটা ডিগ্রি অফ এয়ারেশনটাকে নির্দেশ করে। 3 রকমের কালারে 3 রকমের স্লাজ ডিগ্রি অফ এয়ারেশন ডিফাইন করা হয়। তো সেই ক্ষেত্রে লাইট ব্রাউন কে আমরা বলতেছি আন্ডার এয়ারেটেড, গোল্ডেন ব্রাউন কে বলতেছি ওয়েল এয়ারেটেড, এন্ড মার্ডি ব্রাউন কে বলা হচ্ছে ওভার এয়ারেটেড। আর ময়েশ্চার কন্টেন্ট এখানে একটু বেশি থাকে এবং সেটা 95 থেকে 97% পর্যন্ত থাকতে পারে। ওকে, এই হচ্ছে মোটামুটি কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা অফ অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, যেখানে ডেফিনেশনটা কি এবং অ্যাক্টিভেটেড স্লাজের প্রপার্টিজ গুলা কি কি সেটা আমরা একটু জানব। নেক্সট, অ্যাকশন অফ অ্যাক্টিভেটেড স্লাজ। অ্যাক্টিভেটেড স্লাজ কিভাবে কাজ করে এটার এত বেশি কিছু পড়ার দরকার নেই, শুধু এই ফ্লো ডায়াগ্রামটা পড়বা তাহলেই হবে। এই ফ্লো ডায়াগ্রামটা লাগবে, যে এই হোল ফ্লো ডায়াগ্রাম। স্যার এক্সপ্লেনেশন কি লাগবে? এক্সপ্লেনেশন 2-3টা দিতে হবে, যে নিচে যে আমি বলে দিব কোনটা কোনটা, যেমন এই 3টার একটু হালকা করে ইয়ে করে দিতে হবে, যে মিক্সিং অ্যাক্টিভেটেড স্লাজ, এয়ারেশন এন্ড সেটলিং ইন সেকেন্ডারি ক্লারিফায়ার। এই 3টার বেশি না, 1-2 সেন্টেন্স করে দিলেই হবে। আমি আসতেছি। তাহলে অ্যাক্টিভেটেড স্লাজ কিভাবে কাজ করে, প্রসেসটা কি, যে following 3 basic operations are involved in activated sludge process. তাহলে প্রথমে হচ্ছে ইনফ্লুয়েন্ট। ইনফ্লুয়েন্ট বলতে আমরা কি বলেছিলাম? ইনফ্লুয়েন্ট ইনফ্লুয়েন্ট আর ইফ্লুয়েন্ট মনে আছে? ইনফ্লুয়েন্ট কি ছিল? যেটাকে আমরা প্রবেশ করাবো, মানে র ওয়েস্ট বলতে পারো, সেটাকে আমরা বলছি ইনফ্লুয়েন্ট। সেটাকে কোথায় দিব? প্রাইমারি ক্লারিফায়ারে। প্রাইমারি ক্লারিফায়ার প্রথমে আসবে, তারপরে সেটা চলে যাবে এয়ারেশন ট্যাঙ্কে। এয়ারেশন ট্যাঙ্ক মানে কি, এইখানে কি করা হয় অ্যাকচুয়ালি? এয়ারেশন ট্যাঙ্কে আমরা বুঝতেই পারছি, পৌঁছানো হয়। সরি স্যার এয়ারের উপস্থিতিতে মানে ময়লাটাকে পচানো হয় এরকম টাইপ। এক্স্যাক্টলি, মানে অক্সিজেন দিতে হবে আমাদের এটাকে। আমরা যেহেতু ওয়েস্ট গুলাকে পচাবো, এই জন্য আমরা কিছু অক্সিজেন কন্টেইন মিক্স করি। তো এই অক্সিজেন মিক্স করার জন্য একটা ট্যাঙ্ক ইউজ করা হয়, যেটা নিচের দিক থেকে আমরা এইদিকে কোনো একটা ডিফিউজ পাইপ সেট করা থাকে, যেটার মাধ্যমে আমরা এটাকে অক্সিজেন ইনজেক্ট করতে পারি, এবং যেটা এই ওয়েস্ট গুলাকে কি করবে, আস্তে আস্তে অক্সিজেন যুক্ত হবে। কারণ আমরা বলেছি যে এই প্রসেসে কি কিছু ব্যাকটেরিয়া আছে যাদের বেঁচে থাকার বা সার্ভাইভ করার জন্য অক্সিজেনের দরকার হয়। তো সেই অক্সিজেনটাকে আমরা সাপ্লাই দিব এই জায়গাটাতে, এয়ারেশন ট্যাঙ্কে। তারপরে সেটা চলে যাবে সেকেন্ডারি ক্লারিফায়ারে। সেকেন্ডারি ক্লারিফায়ারে যাওয়ার পর কিছু ইফ্লুয়েন্ট তৈরি হবে, যেটা ওয়েস্ট, যেগুলোকে আমরা একবারে ফেলে দিব, এটার আর কোনো ইউজ নাই, এটাকে আমরা সার হিসাবে বা আদার্স কোনো পারপাসে ইউজ করব। আর কিছু থাকবে সেকেন্ডারি ক্লারিফায়ারের, যেগুলো থাকবে সেগুলোকে আবার আমরা রিসার্কুলেট করে এয়ারেশন ট্যাঙ্কে দিব কিছু, আর কিছু আমরা স্লাজ ডাইজেশন ট্যাঙ্কে দিব, যেখান থেকে স্লাজ ড্রাইং বেডে চলে যাবে। এই জায়গাটাতে আমরা বলেছিলাম ওই যে ছোট ছোট অক্সিডেশন পন্ড এরকম তৈরি করা হবে, বিভিন্ন অনেকগুলা পন্ড তৈরি করা হবে এরকম, যেগুলাতে এই এই ওয়েস্ট গুলাকে, স্লাজ গুলাকে বিছায় দিতে হবে, ছড়ায় দিতে হবে একটা নির্দিষ্ট থিকনেসে, এবং সেটা সূর্যের আলোর দ্বারা কি হয়ে যাবে, সূর্য ইয়ের দ্বারা তোমার এই সানলাইটের দ্বারা এটাকে শুকানো হবে, এবং এটা আস্তে আস্তে করে কেটে সার হিসাবে বা আদার্স কোনো পারপাসে ইউজ করা যেতে পারে।
আর কিছু থাকবে যেগুলোকে আমরা আবার এয়ারেশন ট্যাঙ্কে দিয়ে দিব, আবার রিসার্কুলেট হতে থাকবে, হয়ে এক সময় আমরা এটা ইয়ে করে ফেলবো। এই যে দেখো বলা হয়েছে এক্সট্রা রিক্লাইমেন্টেড, এই যে এটা কিছু অংশ আমরা রিসার্কুলেট করে এটাকে রিফাইন করব, আর কিছু অংশ ডিসলাজ করে এটাকে আমরা ফেলায় দেবো আর কি একবারে। আর এখানে ইফ্লুয়েন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে, এটার আর কোনো ইয়ে নাই, এটাকে আমরা একবার এখান থেকেই সরাই নেব কিছুটা। এই তো এইভাবে মেনলি খুবই সিম্পল একটা যে স্লাজটা কিভাবে কাজ করে সেটা খুবই অত বেশি কমপ্লিকেটেড কিছু না, খুব সিম্পল, কয়েকটা স্টেপ শুধু ফলো করে এটা অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি আরেকবার একটু ইয়ে করি, প্রথমে ইনফ্লুয়েন্ট মানে র ওয়েস্ট, এটাকে আমরা প্রাইমারি ক্লারিফায়ারে দিব, সেখান থেকে আমরা এয়ারেশন ট্যাঙ্কে দিব, এয়ারেশন ট্যাঙ্ক থেকে সেটা সেকেন্ডারি ক্লারিফায়ারে চলে যাবে, সেকেন্ডারি ক্লারিফায়ারে কিছু ইফ্লুয়েন্ট প্রডিউস করবে যেটাকে আমরা বের করে নিব, আর কিছু অংশ থাকবে যেটাকে আমরা রিসার্কুলেট করব। এই রিসার্কুলেট করার ক্ষেত্রেও কিছু এয়ারেশন ট্যাঙ্কে চলে যাবে আর কিছু স্লাজ ডাইজেশন ট্যাঙ্কে চলে আসবে। স্লাজ ডাইজেশন ট্যাঙ্কে যেটা আসবে সেটাকে আমরা আবার স্লাজ ড্রাইং বেডে নিয়ে চলে যাব। এই স্লাজ ড্রাইং বেড মানেই কিন্তু অক্সিডেশন পয়েন্ট অ্যাকচুয়ালি। এই জায়গাটাতে আমরা সূর্যের আলোতে এগুলাকে শুকায় ফেলবো হালকা করে, তারপরে এটাকে কদল দিয়ে কেটে আমরা ইজিলি সার বা আদার্স কোনো পারপাসে ইউজ করতে পারি। তো এই মোটামুটি আমাদের যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা কিভাবে কাজ করে, এখানে কিছু দেয়া আছে কিভাবে কাজ করে, যে বলতেছে mixing of activated sludge is mixed properly with raw and settled sludge. The activated sludge is added effluent or primary clarifier. The pre-aeration, the mixed liquid contained activated sludge and the effluent is agitated or aerated in the aeration tank or aeration chamber. This is the cheap operation of activated sludge process. এটাই বলা হচ্ছে চিপ অপারেশন। আমরা তো বলেইছি এটা তো চিপ হবেই, কারণ আমরা তো বলছি যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে অনেক বেশি কি লাগবে, অক্সিজেন লাগবে। সো অক্সিজেন যদি লাগে তাহলে এয়ারেশন ট্যাঙ্কটাই তো বেশি ইম্পর্টেন্ট। এই যে আমরা এখানে বলেছিলাম যে অ্যাবান্ডেন্ট অক্সিজেন রিকোয়ার্ড হবে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের প্রয়োজন পড়বে। সো অক্সিজেনের এইটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তারপরে settling or secondary clarifier, the mixed liquid after agitation is taken out the secondary clarifier. The sludge is allowed to settle in this tank, and the settled sludge is the activated sludge, and a portion of it is sent to the reclamation, and the extra activated sludge is taken to the sludge digestion tank, and then the sludge drying bed for further ট্রিটমেন্ট। পরবর্তী ট্রিটমেন্টের জন্য আমরা স্লাজ ড্রাইং বেডে এটাকে নিয়ে চলে যাব, যেটাকে আমি বললাম যে সূর্যের আলোর মাধ্যমে এখানে মেইনলি ইয়ে করা হয়। তো আমরা এখানে যেটা বর্ণনা করছি, কথাবার্তা বলছি, এই কথাবার্তাগুলো এই তিনটা স্টেপের মধ্যেও এখানে বলা আছে, সেম জিনিস, কোনো পার্থক্য নেই। কারো কিছু বলার থাকলে আমরা বলতে পারি। স্যার কোশ্চেনটা কিরকম ভাবে আসতে পারে? কোশ্চেনটা আসবে যে briefly describe or explain by illustrate the process of activated sludge process. অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা কিভাবে ফাংশনিং হয় বা এটা কিভাবে কাজ করে, প্রসেসটা কি, সেক্ষেত্রে ফ্লো ডায়াগ্রামও দিতে হবে আর এক্সপ্লেনেশনও দিতে হবে। আর যদি শুধু ফ্লো ডায়াগ্রাম চাওয়া হয় 1 মার্কসের জন্য, তাহলে আর এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ফ্লো ডায়াগ্রামটা দিলেই হবে। ঠিক আছে? স্যার এইটাই কি শুরু ছিল পার্ট টপিক, নাকি এর আগে একটা করিয়েছেন? কি স্যার বলতেছি এইটাই কি শুরুর টপিক আজকের ক্লাসের? তুমি কখন জয়েন করছো? স্যার এই যে এইমাত্র জয়েন করছি। হ্যাঁ, আর ডেফিনেশন এগুলো হয়েছে, আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করছি। আচ্ছা,
এরপরে এখানে একটা অঙ্ক আছে, এটা আসলে তেমন কিছু না, তারপরে একটু দেখে রাখবে অ্যাকচুয়ালি, যে ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ এয়ার রিকোয়ার্ড টু রিমুভ 300 ppm of BOD from 8 million liter of COS per day. এটা অ্যাকচুয়ালি কিছুই না, শুধু তিনটা গুণ করে দিলেই হয়ে যায়। তারপরেও একটু দেখে রাখবা, এখন না হলেও পরে দরকার আছে। এয়ার কতখানি লাগবে বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ এয়ার রিকোয়ার্ড টু রিমুভ 300 ppm মানে পার্টস পার মিলিয়ন অফ BOD from 8 million liter of COS per day. 8 million liter COS আছে, সেটা 300 ppm BOD আছে, সেই তাকে রিমুভ করতে কতখানি এয়ার লাগবে সেটার কথা এখানে বলা হয়েছে। তো এই অঙ্কটা একটু জাস্ট দেখে রেখো, এমন কিছু না অ্যাকচুয়ালি, আমরা পরে এটা করব আরো। এখানে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা আমাদের লাগবে, ছোটখাটো কিছু অঙ্ক আছে। ইকুয়েশনটা এটা c equal to v1 plus v2 into t divided 24, যেটা t হচ্ছে ইয়ারেশন পিরিয়ড ইন আওয়ার। এখানে কিন্তু অবশ্যই আওয়ারে কনভার্ট করে দিতে হবে, যেটা যেহেতু এটা এম্পিরিক্যাল ফর্মুলা, সো অবশ্যই এটাকে কনভার্ট করে দিতে হবে। v1 হচ্ছে ভলিউম অফ স্লাজ ইন মিটার কিউব পার ডে, v2 হচ্ছে ভলিউম অফ রিটার্ন স্লাজ ইন মিটার কিউব পার ডে, এন্ড c হচ্ছে ক্যাপাসিটি অফ এয়ারেশন ট্যাঙ্ক ইন মিটার কিউব। তো এখানে এভরিথিং গিভেন, পরের অঙ্কটা আমরা দেখি। তার মানে আরেকবার দেখি যে টি হচ্ছে কি বললাম, এয়ারেশন পিরিয়ড, কতক্ষণ আমরা এয়ারেশন দিব সেটা অবশ্যই কিসে থাকতে হবে, আওয়ারে থাকতে হবে, যে ইউনিটেই থাক তোমাকে আওয়ারে কনভার্ট করে নিতে হবে। v1 হচ্ছে ভলিউম অফ COS ইন মিটার কিউব পার ডে, আর v2 হচ্ছে ভলিউম অফ রিটার্ন স্লাজ, মানে v1 টা হচ্ছে তোমার ইনিশিয়াল টোটাল ভলিউম, আর v2 হচ্ছে টোটাল ভলিউমকে যখন আমরা একটা ট্যাঙ্কের মধ্যে দিব, মানে ট্রিটমেন্ট প্ল্যান্টে দিব, সেখান থেকে কিছু আবার রিসার্কুলেট হয়ে যাবে, যেটা আমরা কিছুক্ষণ আগে ফিগারে দেখালাম, কিছু রিসার্কুলেট হচ্ছে, ওইটার পরিমাণ হচ্ছে v2 ভলিউম অফ রিটার্ন স্লাজ, আর c হচ্ছে ক্যাপাসিটি অফ এয়ারেশন ট্যাঙ্ক, এয়ারেশন ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কত হবে, এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। নিচের একটা অঙ্ক দেখো, ছোট্ট এক লাইনের কিছু অঙ্ক, বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ক্যাপাসিটি অফ এয়ারেশন ট্যাঙ্ক, তার মানে আমাদেরকে c এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, c ইকুয়ালস টু হোয়াট, তারপর কি হচ্ছে টু ট্রিট 6 মিলিয়ন লিটার অফ COS, 6 মিলিয়ন লিটার মানে প্রাথমিক অবস্থায় এইটা আছে 6 মিলিয়ন লিটার, অর্থাৎ এটা হচ্ছে কি v1 র COS, এটাকে ট্রিট করতে হবে। তো দেখো এটা মিলিয়ন লিটার পার ডে আছে, আমাদেরকে কিন্তু মিটার কিউব পার ডে তে নিয়ে আসতে হবে। সো 6 মিলিয়ন লিটার, 6 মিলিয়ন লিটার, তাহলে মিলিয়নকে আমরা কনভার্ট করলাম 10⁶ দিয়ে, আর লিটারকে আমরা মিটার কিউবে নিব, এই জন্য এখানে 10⁶। যদি স্যার বিলিয়নে থাকে, বিলিয়নে থাকলে তাহলে বিলিয়নের জন্য করে দিবা, এখানে 10⁶ এর জায়গায় তখন কি হবে, বিলিয়ন মানে কত হয়, 10⁹, তাহলে 9 দিয়ে দিবা, হয়ে গেল। এই 10⁶ তো এখানে মিলিয়ন থাকুক, বিলিয়ন থাকুক, ট্রিলিয়ন থাকুক, সেটা তো সমস্যা নেই, যা থাকবে সেটাই লিখে দিবা। আর এই 10⁻³ এটা কিসের জন্য দেওয়া হয়েছে, উপরে কিসে আছে, এটা লিটারে, এই লিটারকে মিটার কিউবে নিব, এই জন্য এখানে 10⁻³ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে কি, the percentage of returned activated sludge is 30%, returned activated sludge বলতেছে 30%, তার মানে v2 হচ্ছে কার 30%, 30% of returned activated sludge, 30% কার 30%, এই র COS এর 30%ই তো রিটার্ন করবে নাকি, হ্যাঁ হ্যালো স্যার যেটা ইনপুট যাবে
ওইটাই তো 30% হবে। হ্যাঁ, তাহলে ইনপুট দিচ্ছ কত তুমি? রসিয়াস কত? 6000। তাহলে এটার কিছু অংশ বের হয়ে যাচ্ছে আর কিছু অংশ কি করতেছে, রিটার্ন করে আর এইখানে আসতেছে। এই রিটার্ন করে আসতেছে, এটা কত পার্সেন্ট আসতেছে? 30% 30%। আসতেছে। তাহলে কার 30%? তাহলে মেইন যেটা র তার 30%। সো 0.3 মানে 30%। আর র কত ছিল? 6000। 6000 এর 30% মানে 1800 মিটার কিউব পার ডে। আর টাইম কত বলা ছিল? দ্য এয়ারেশন পিরিয়ড হচ্ছে 4 আওয়ার্স। তাহলে এখানে আমরা ইকুয়েশন কি জানি? v1 প্লাস v2, v1 প্লাস v2, আর এখানে t ডিভাইডেড 24, তাই না? তো t এর ভ্যালু হচ্ছে 4, t এর ভ্যালু 4, আর v1 এর ভ্যালু 6000, v2 v1 এর ভ্যালু 6000 আর v2 এর ভ্যালু হচ্ছে 1800। এই যে যা আসে তাই। ঠিক আছে, এগুলো তেমন কিছু বোঝার নাই অ্যাকচুয়ালি, তারপরে তো খালি ইকুয়েশন লেখা আর কি। শুধু v1 কোনটা আর v2 কোনটা এটা বুঝলেই হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। ওকে, স্যার এই 30% কি সবসময় কি ফিক্স থাকবে? কেন ফিক্স থাকবে? যে যত পার্সেন্ট দেবে তত পার্সেন্ট তুমি পাবে। এইখানে তো 30% তো সম্ভবত উল্লেখ নেই, না আছে? আচ্ছা, এবারে দুটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, ডেফিনেশন আছে। একটা হচ্ছে স্লাজ ভলিউম ইন্ডেক্স আর হচ্ছে স্লাজ ডেনসিটি ইন্ডেক্স। এই দুইটা ইন্ডেক্স আমরা দেখব। এগুলো নর্মালি শর্ট নোটস আকারে আসে, আবার অনেক সময় ডেফিনেশন টাইপ এরকম কোশ্চেনেও আসে। তো প্রথমে বলা হচ্ছে যে স্লাজ ভলিউম ইন্ডেক্স, এসভিআই, sludge volume index. So sludge volume index or SVI is used to indicate the degree of concentration of sludge and it reflects the physical state of sludge. এটা sludge volume index টা ইউজ করা হয় কি পারপাসে? degree of concentration of sludge and it reflects the physical state of sludge. এটা sludge এর physical state টাকে নির্দেশ বা ইন্ডিকেট করে এই sludge volume index. The sludge volume index is determined as follows. আমরা এই কয়টা স্টেপ ফলো করে sludge volume index টাকে ডিটারমাইন করতে পারি। First of all, a sample of CIs at the outlet end of the aeration tank is collected. প্রথমে আমাদেরকে কি করতে হবে? স্যাম্পল কালেক্ট করতে হবে। কোথায় থেকে? এয়ারেশন ট্যাঙ্কের আউটলেট থেকে। আউটলেট মানে কি? যেই পাশ থেকে ইফ্লুয়েন্টটা বের হয়ে যাচ্ছে সেই পাশ থেকে আমাকে গ্লাসের স্যাম্পলটাকে কালেক্ট করতে হবে। The percentage of sludge in volume is obtained by keeping the sample in Imhoffman cone for the 30 minutes. Imhoff cone বলতে কি বোঝায়? এরকম একটা কোন, অ্যাকচুয়ালি এটা এরকম একটা কোন, এই টাইপের, যেটা আমরা এখানে মনে হয় আছে, কোথায় জানি দেখছিলাম, না এখানে নাই। তো এরকম কোন হচ্ছে ইমহফ কোন, অ্যাকচুয়ালি উপরে আছে নাকি?
না এখানে নাই। তো দেখতে এরকম যে একটা কোন, আমরা যে কোন আইসক্রিম খাই এই টাইপের আর কি। তো বলছে যে the percentage of sludge in volume is obtained by keeping the sample in Imhoff cone for 30 minutes। এখানে স্যাম্পলটাকে আমরা নিব এবং এই জায়গাটাতে আমরা 30 মিনিট স্যাম্পলটাকে রেখে দেব। The percentage of suspended solid in mixed liquid MLSS, mixed liquid suspended solid, mixed liquid suspended solid by weight is also found out। এরপরে আমাদের কি করতে হবে, percentage of suspended solid in mixed liquid suspended solid by weight is also found out। তারপরে sludge volume index or আমরা কিভাবে ক্যালকুলেট করব, এই যে দেখো SVI equal to percentage of sludge by volume, যেটা আমরা ইমপ করে নিব, percentage of suspended solid by weight। ওখানে 30 মিনিট রেখে দিলে কিছু সলিড তো সাসপেন্ডেড সলিড বলে যেগুলা আর কি, সেগুলা কতখানি আছে সেটার বাই ওয়েটে নিতে হবে, আর পার্সেন্টেজ অফ স্লাজ বাই ভলিউম, মানে আমরা ইমপ কোণে কতখানি ভলিউমের সিওয়েজ নিচ্ছি এবং ওই সিওয়েজের মধ্যে কতখানি সাসপেন্ডেড সলিড আছে। তাহলে একটা বাই ভলিউম আর একটা হচ্ছে বাই ওয়েট, এই দুইটার রেশিওটাকে বলা হচ্ছে এসভিআই। তাহলে সেটাল ভলিউম অফ স্লাজ ইন 30 মিনিট ডিভাইডেড এমএলএসএস পার্সেন্টেজ, এইটুকু দিয়ে দিতে হবে, এর সাথে এইটুকু দিয়ে দিতে হবে। আচ্ছা, এটার কি কি দিতে হবে, এখান থেকেই শুরু হবে, কিন্তু স্লাজ ভলিউম ইন্ডেক্সের এই জায়গাটা থেকেই শুরু হবে, একেবারে ইনিশিয়াল থেকে শুরু হয়ে এই পর্যন্ত দিতে হবে। যদি ডেফিনেশন চায় তাহলে কি স্যার এত কিছু লিখতে হবে? এটা নরমালি শর্ট নোটস আকারে আসে, যদি ডেফিনেশন চাই তাহলে শুধুমাত্র এইটুকু দিলেই হবে, তখন আর অথবা যেটা করতে পারো যে অথবা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এইটুকু দিয়ে এখান থেকে কিছু কথা, এইটুকু দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মটা শুধু দিতে হবে, এই ম্যাথমেটিক্যাল টার্মটা দিতেই হবে, তখন এই প্রসেসটা না দিলেও হবে যে আমরা কিভাবে ক্যালকুলেট করব এটা না দিলেও হবে যদি শুধু ডেফিনেশন। আর শর্ট নোটস আকারে আসলে বা এক্সপ্লেন করতে বললে তোমাকে কিন্তু এটা প্রসেস ম্যাথমেটিক্যাল টার্ম সবই দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখতে হবে যে the desirable sludge volume index is 100 or less than 100 ml per gram. For diffused air aeration, the sludge volume index varies as 50 to 150 per gram, and for mechanical aeration, it varies as from 200 to 300 ml per gram. The high value of sludge volume index should be carefully observed as it indicates the favorable conditions of the development of sludge buckling. It should be recommended that the test of the sludge index is not reliable. The slight disturbance of the sample changes from the sludge volume index is very great extent. এগুলোর দরকার নাই, তবে এই জিনিসটা একটু তোমাদের পড়ে রাখতে হবে। আমাদের ডিজারেবল স্লাজ ভলিউম ইন্ডেক্স 100 থেকে 100 এর নিচে, এর জন্য আমাদের স্লাজ ফর ডিফিউজড এয়ারেশনের জন্য স্লাজ ভলিউম ইন্ডেক্স ভ্যালু হবে 50 থেকে 150, আর মেকানিক্যাল এয়ারেশনের জন্য স্লাজ ভলিউম ইন্ডেক্স হবে হচ্ছে 200 থেকে 300 মিলিগ্রাম পার গ্রাম। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে দুই রকমের এয়ারেশন, একটা হচ্ছে ডিফিউজড এয়ারেশনের জন্য স্লাজ ভলিউম ইন্ডেক্স হবে 50 থেকে 150, আর মেকানিক্যাল এয়ারেশনের জন্য এসভিআই হবে 200 থেকে 300 মিলিগ্রাম। কারণ আমাদের অঙ্কের ক্ষেত্রে এটা একটু দরকার হবে। এই যে নিচে দেখো আছে একটা ছোট্ট একটা অঙ্ক আছে, বলা হচ্ছে ওয়ার্ক আউট এসভিআই when 100 ml of sludge collected in 30 minutes on
drying weighted 800 milligram. Comment on your result. তোমার রেজাল্ট সম্পর্কে একটা কমেন্টস দিতে হবে। তো এই কমেন্টস দেওয়ার জন্যই আমাদের এই ইনফরমেশনটা, উপরের এই ইনফরমেশনটা জানতে হবে। তাহলে আমরা কি বললাম যে ওয়ার্কআউট SVI when 100 ml of sludge collected in 30 minutes, 30 মিনিটে 100 ml আমরা স্লাজ কালেক্ট করলাম on drying weight 800 মিলিগ্রাম। তারপরে ড্রাই করে আমরা কিছু পাইলাম, কি পাইলাম, মানে ওই যে এখানে তোমার দুইটাই ছিল না, পার্সেন্টেজ অফ সাসপেন্ডেড সলিড বাই ওয়েট আর পার্সেন্টেজ বাই ভলিউম। এইটা P1 বলা হচ্ছে ভলিউম অফ স্লাজ, আমরা কতখানি ভলিউম নিয়েছিলাম 100, আর 100 কি বলছে ওয়েট অফ সাসপেন্ডেড সলিড ইন গ্রাম। 30 মিনিট রাখার পরে আমরা কতখানি পাইছি, অন ড্রাইং ওয়েটেড 800 মিলিগ্রাম, তার মানে 0.8 গ্রাম। তাহলে এই দুটার রেশিওই হবে আমাদের কি SVI এর ভ্যালু। তাহলে SVI পাইলাম কত, 125। আমরা বলেছিলাম যে স্লাজ ভলিউম ইন্ডেক্স ইজ 100 or less, এটা আমাদের ডিজারেবল, আমরা আশা করি এইটা হবে। কিন্তু দেখো এখানে আমরা পাইছি কত, 125। তাহলে আমরা বলছি এখানে কমেন্ট, এটা the SVI is more than 100, it is indicate of trouble ahead and necessary steps should be taken to bring SVI under control. যেহেতু এটা 100-র চেয়ে বেশি হয়ে গেছে, সো এটা আমাদের জন্য একটা ট্রাবল ক্রিয়েট করতে পারে। এর জন্য কিভাবে এটাকে কমিয়ে ফেলা যায় তার জন্য নেসেসারি স্টেপ আমাদেরকে নিতে হবে। এটাই হচ্ছে তোমার কমেন্ট এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে অ্যানসার এই পর্যন্ত, আর কমেন্ট হচ্ছে এটা। আর কোনো কোশ্চেন আছে? যদি 100 কম আসে তাহলে তো ওকে, তাহলে কোনো সমস্যা নাই, এটা আমাদের ডিজারেবল যে লিমিট ছিল সেই লিমিটের মধ্যেই আছে। সো তো কমেন্টটা কি হবে? এই যেভাবে লিখবা যে as the SVI value is less than 100, so it's safe for us, that's it, আমাদের জন্য এটা সেফ, এটা তেমন কোনো ট্রাবল ক্রিয়েট করবে না। এই কোশ্চেনটা এক্সামে কি অবস্থা থাকবে, এটা কোনো প্রবলেম হিসেবে থাকবে? এটা তো প্রবলেমই, এটা লেখাই আছে তো প্রবলেম, এখানে তো প্রবলেমই লেখা আছে, এটা ইকুয়েশন কেন? আচ্ছা, তারপরে কি SDI স্লাজ ডেনসিটি ইন্ডেক্স। তাহলে স্লাজ ডেনসিটি ইন্ডেক্স বলতে কি বোঝায়? আসলে স্লাজ ডেনসিটি ইন্ডেক্সটা হচ্ছে SVI এরই জাস্ট অপোজিট, তেমন কিছু একেবারে পুরাই সেম, শুধু এখানে আমরা কি বলেছিলাম, দেখো SVI আমরা বলছিলাম যে এটা একটা রেশিও, কার কার, পার্সেন্টেজ অফ স্লাজ বাই ভলিউম ডিভাইডেড পার্সেন্টেজ অফ সাসপেন্ডেড সলিড বাই ওয়েট। তাহলে ভলিউম আর ওয়েটের হচ্ছে রেশিও, যেমন SDI টা হবে কি ওয়েট আর ভলিউমের রেশিও, মানে জাস্ট এটার অপোজিট। আমরা একটু দেখে আসি। তাহলে বলছে কি the term sludge density index or SDI is sometimes used in place of SVI and it is given by the following expression. The sludge density index equal to percentage of suspended solid by weight or percentage of sludge by volume. But SVI কি ছিল, ভলিউমটাই উপরে ছিল আর ওয়েটটাই কোথায় ছিল, নিচে ছিল, জাস্ট অপোজিট, রিভার্স কেস, আর কিছুই না। ইনটু 100 টা আমরা পার্সেন্টেজ বের করতে চাচ্ছি, তাইলে MLSS ডিভাইডেড সেটেল ভলিউম অফ স্লাজ ইন 30 minutes। MLSS মানে মিক্স লিকুইড সাসপেন্ডেড সলিড, মিক্স লিকুইড সাসপেন্ডেড সলিড, আর 30 মিনিটে কতখানি স্লাজ ইয়ে হবে সেটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা SDI কে লিখতে পারি 100 ডিভাইডেড SVI, 100 ডিভাইডেড
এসভিআই। এসভিআই যদি ওটা এসভিআই এর ভ্যালুটা এখানে যদি বসাও তাহলে কিন্তু উল্টে গিয়ে আবার সেম জিনিসটাই হবে। ওই জন্য এখানে লেখা আছে এসডিআই ইকুয়াল টু 100 ডিভাইডেড এসভিআই। এটাই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। স্লাজ ডেনসিটি ইন্ডেক্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে এসডিআই ইকুয়াল টু 100 ডিভাইডেড এসভিআই। তবে অবশ্যই কিন্তু এই কথাটা লিখে তারপরে এদিকে আসতে হবে, এটা লিখতে হবে মাস্ট। আচ্ছা, এখানে আবার এসডিআই এর একটা ডিজারেবল ভ্যালু বলছে, যেমন এসভিআই এর ডিজারেবল ভ্যালু আমরা বলেছিলাম কত, 100 অথবা 100 এর নিচে। আর এসডিআই এর ডিজারেবল বলা হচ্ছে ফর এ গুড স্লাজ ইজ অ্যাবাউট 1 or 2 and when it reaches the figure 0.3 or so it indicate poor sludge. তার মানে এটা কি বলছে, ডিজারেবল ভ্যালু ফর এ গুড স্লাজ ইজ অ্যাবাউট 1 থেকে 2 এর মধ্যে যদি থাকে সেটাকে আমরা বলবো গুড স্লাজ, মানে ভালো স্লাজ। বাট যখন এই ফিগারটা 0.3 তে হয়ে আসবে অথবা এর দিকে নিচের দিকে অ্যাকচুয়ালি, সেটা পোর স্লাজ হিসেবে ইন্ডিকেট করছে, এই স্লাজের কোয়ালিটিটা খারাপ। আর 1 থেকে 2 এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ভালো স্লাজ, গুড স্লাজ। এখানেও এক লাইনের একটা ইয়ে আছে, যে বলা হয়েছে কি, ফাইন্ড আউট এসডিআই ফর স্লাজ অফ প্রবলেম নাম্বার 13.4। 13.4 নাম্বার অঙ্কেই তোমাকে এসডিআই বের করতে বলা হচ্ছে। তো আমরা তো ইকুয়েশন জানি এসডিআই সমান কি 100 ডিভাইডেড এসভিআই। তার মানে প্রথমে কিন্তু আমাকে এসভিআই বের করে নিতেই হবে। তাহলে এসভিআই যদি আমি বের করে নিই তাহলে কত হবে, 100 ডিভাইডেড এসভিআই আমরা এক নাম্বার ওই অঙ্কটাতে পাইছি কত, 125। এই সেই 125 এখানে দেওয়া হলো, তাহলে আসছে কত, 0.8। এটারও যদি কমেন্ট করতে বলা হয় তাহলে আমরা বলবো কম্পারেটিভলি এটাও পোর স্লাজ, কারণ গুড স্লাজ হতে গেলে আমাদের রেঞ্জ কত থাকতে হবে, 1 থেকে 2 এর মধ্যে। 1 এর নিচে যদি চলে আসে সেটাকে আমরা পোর স্লাজ বলবো, মানে কম্পারেটিভলি খারাপ। স্লাজ তো সবই খারাপ, কম্পারেটিভলি খারাপ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার গুড স্লাজ আর এই পোর স্লাজের মানে ক্লাসিক মানে ডেফিনেশনটা কি স্যার? মানে কিভাবে আমরা বুঝবো এটা গুড স্লাজ আর কিভাবে বুঝবো যে এটা পোর স্লাজ? এটারও স্ট্যান্ডার্ড আছে। আমরা যেমন ড্রিঙ্কিং ওয়াটার, সারফেস ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, এগুলোর প্রত্যেকটারই স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডের সাথে আমাদের এই ভ্যালুগুলোকে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে আমরা তো আর অঙ্ক করার সময় অতগুলা স্ট্যান্ডার্ড দেখার জন্য কোনো চান্স নাই। তো এখানে এই যে রেঞ্জ দেয়া আছে, এই রেঞ্জের বাইরে গেলেই সেটাকে আমরা কি বলবো, পোর আর গুড যেগুলো, এরা এই জন্যই তো এখানে রেঞ্জটা দিয়ে দিছে। গুড স্লাজ ইজ অ্যাবাউট 1 থেকে 2 এর মধ্যে, আর if when figure reaches in 0.3 so it indicate poor sludge। 1 থেকে 2 এর মধ্যে থাকলে সেটাকে আমরা বলবো গুড, আর যদি 1 এর নিচে চলে আসে তখন সেগুলো যত নিচের দিকে আসবে তত খারাপ হবে। ঠিক আছে, নেক্সট। এটাও লাগবে একই জিনিস, আগের যেটা আমরা পড়লাম সেটাও, স্টেপ অফ এয়ারেশন প্রসেস। এয়ারেশন প্রসেসের স্টেপ গুলা কি, আর এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। স্টেপ অফ এয়ারেশন প্রসেসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর সেই সাথে অ্যাক্টিভেটেড স্লাজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলাও লাগবে। তো স্টেপ অফ এয়ারেশনের ফ্লো ডায়াগ্রামে মেইনলি আসে, আর কিছু এক্সপ্লেনেশনের এটা এখানে দরকার নাই। স্টেপ অফ এয়ারেশনে মেইনলি আগেরটাতেও যেমন আমরা ইনফ্লুয়েন্টের কথা বলেছিলাম, এখানেও ইনফ্লুয়েন্ট ফ্রম প্রাইমারি ক্লারিফায়ার। প্রাইমারি ক্লারিফায়ার থেকে ইনফ্লুয়েন্ট কোথায় যাবে, সরাসরি এয়ারেশন ট্যাঙ্ক। আগে আমরা দুইটা স্টেপে লিখছিলাম, একটা ইনফ্লুয়েন্টটা কোথায় যাবে, প্রাইমারি ক্লারিফায়ারে যাবে, এই প্রাইমারি ক্লারিফায়ার থেকে যাবে এয়ারেশন ট্যাঙ্ক। এখানে ওরা একবারে লিখে দিচ্ছে ইনফ্লুয়েন্ট ফ্রম প্রাইমারি ক্লারিফায়ার। স্যার আমরা কি আলাদা দেখাবো না একবারে দেখাবো? একই, দুইটাই হবে, আলাদা দেখানোই ভালো আসলে। এই যে দেখো
এই যে ইনফ্লুয়েন্ট, তারপর এটা কোথায় গেছে প্রাইমারি ক্লারিফায়ারে, প্রাইমারি ক্লারিফায়ার থেকে গেছে কোথায় এয়ারেশন ট্যাঙ্কে। কথা বুঝতে পারছো? ওরা একবারে লিখে দিচ্ছে ওটা। তো তোমরা যে কোনোটা ফলো করতে পারো, নো প্রবলেম, এটার জন্য কোনো ইয়ে হবে না, তবে আলাদা দেখানোটাই বেশি স্পেসিফিক, বেশি ভালো। তাহলে এখানে এয়ারেশন ট্যাঙ্কে আসলো, এখান থেকে এক্সলেস স্লাজ কিছু বের হলো, সেকেন্ডারি ক্লারিফায়ারে আসলো, সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে ওই যে কিছু ইফ্লুয়েন্ট বের হয়ে যাবে, তারপরে অ্যাক্টিভেটেড স্লাজ তৈরি হবে, সেটা আবার রিটার্ন করবে কিছু অংশ এয়ারেশন ট্যাঙ্কে, আর কিছু অংশ আমরা বলছি কি ওয়েস্টেড হয়ে ফেলাই দেবো, যেটা স্লাজ ড্রাইং বেডে চলে যাবে। এখানে আবার স্লাজ ড্রাইং বেড দিতে যায় না, এটা আলাদা, তো এখানে জাস্ট শুধু ওয়েস্টেড স্লাজ লিখে দিবা, পরবর্তীতে কি ট্রিটমেন্ট হবে সেটা পরের ইস্যু। আগেরটা আর এটা কিন্তু একই জিনিস, অলমোস্ট একেবারেই মোটামুটি সেম। এটার অ্যাডভান্টেজ গুলা কি কি? স্টেপ অফ এয়ারেশনের জন্য অ্যাডভান্টেজ, ইট হ্যাজ কনসিডারেবল ক্যাপাসিটি টু অ্যাবজর্ব দ্য শক অর্গানিক লোডিং, মানে অর্গানিক লোডিংটাকে অ্যাবজর্ব করার যথেষ্ট ক্যাপাসিটি আছে। ইট হেল্পস টু রিডিউসিং দ্য এয়ারেশন ট্যাঙ্ক ভলিউম, এয়ারেশন ট্যাঙ্ক ভলিউমটাকে রিডিউস করতে পারে, তার মানে খুব দ্রুত কাজ করে এটা, যে এয়ারেশন ট্যাঙ্কে অনেক বেশি সময় থাকতে হয় না, এই জন্য এয়ারেশন ট্যাঙ্কের ভলিউমটাকে কম করে ফেলা যায়, দ্রুত চলে যায়, অল্প ভলিউমেই কাজ হয়ে যায়। It results in a uniform air requirement along the entire length of the tank. It is thus possible to use the uniform air supply and conventional plant in most efficient manner. এইটা একটু, এই যে 3 নাম্বার যেটা বলা হয়েছে, এটাই কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে, মানে একটা চ্যালেঞ্জ এটা আমাদের। এরা যেটা বলতেছে যে মনে করো এটা একটা এয়ারেশন ট্যাঙ্ক, তুমি এখান থেকে একটা লাইন দিছো, এদিক দিয়ে এয়ার প্রবেশ করাচ্ছ, অক্সিজেন দিচ্ছ, এখন এই অক্সিজেন এখানে এরকম হতে পারে, এরকম হতে পারে, যেতে পারে, মানে যে জায়গাটাতে লাইন থাকবে সেখানে তো বেশি এটা বুদবুদটা তৈরি করবে। সো এই যে জায়গাগুলো আছে, এই দিকের যে জায়গাগুলো আছে, এগুলাতে প্রপারলি এই এয়ারেশনটা ডিস্ট্রিবিউটেড নাও হতে পারে। তো একটা চ্যালেঞ্জ হচ্ছে, তো এমন ভাবে তোমাকে এটাকে সেট আপটা করতে হবে যাতে সব জায়গায় সমানভাবে এয়ারটা প্রবেশ করে। তো তার জন্য আমরা যেমন এরকম করি যে অনেক সময় এইখানে আরেকটা ইয়ে থাকে, প্ল্যাটফর্ম থাকে, এয়ার এসে প্রথমে এইখানে দেয়, এরপর এইখানে পুরো এয়ারটাকে ডিস্ট্রিবিউট করে ফেলা হয়, ডিস্ট্রিবিউট করলে তারপরে বিভিন্ন জায়গায় স্পেস দিয়ে এয়ারগুলো আস্তে 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 প্রবেশ করে। তো এটা একটা চ্যালেঞ্জ, এই কথাটা এখানে বলছে যে ইট রেজাল্টস এ ইউনিফর্ম এয়ার রিকোয়ারমেন্ট, ইউনিফর্ম লাগবে, যে এক জায়গায় বেশি গেল আর এক জায়গায় কম যাচ্ছে, তাহলে প্রসেসটা অত বেশি ভালো হবে না। অ্যালং দ্য ইন্টার লেন্থ অফ দ্য ট্যাঙ্ক, পুরো ট্যাঙ্ক জুড়ে। It is thus possible to use the uniform air supply of the conventional plant and in most efficient manner. ঠিক আছে, তার মানে এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো, এটা আমরা অ্যাডভান্টেজের মধ্যে যদি ওরা দিয়ে দিছে, তারপরেও এটা একটা চ্যালেঞ্জ এই প্রসেসের ক্ষেত্রে। স্যার হ্যাঁ বলো। স্যার 9:50 থেকে আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। হ্যাঁ এখনো তো 50 বাজে নেই, ছেড়ে দেবো, হয়ে গেছে। আচ্ছা, এই মোটামুটি এটা। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের অ্যাডভান্টেজ আর অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের ডিসঅ্যাডভান্টেজ, এটা তোমরা একটু দেখো, আগামী ক্লাসে আমি এটা নিয়ে আরেকটু কথা বলবো, তোমরা একটু দেখে রেখো ওটা, আর সেই সাথে এই অঙ্কটা করাবো আগামী ক্লাসে। এখানে 13.6 এর যে অঙ্কটা আছে এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ, করলে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কুইজের একটা ডেট ফিক্স করা উচিত, কুইজের তো সময় নাই, 2 দিনে 2টা দিয়ে দিতে হবে।
কবে কবে দিবা? আগামী 24 তারিখে একটা দাও, আর আরেকটা কবে দিবা? স্যার 1 তারিখ।